মাননীয় সদস্যগণ বসুন 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 বসুন। সবার কাজ শুরু করছি, শান্ত হয়ে বসুন। মাননীয় সদস্যগণ, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সভার আরম্ভেই একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় বিবৃতি দেবেন, তাই কলিং অ্যাটেনশন ও মেনশন কেস আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বিবৃতির পরেই নেব। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি বিষয় বলার জন্য। সম্মানীয় অধ্যক্ষ মহোদয়, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমি সবার মাধ্যমে পশ্চিমবঙ্গের মানুষের কাছে সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দিচ্ছি। আপনারা জানেন যে গতকাল দুপুর 12টা 7 মিনিটে কলকাতা কর্পোরেশনের এলাকাভুক্ত তারাতলাতে একটি নির্মীয়মান বিল্ডিং ভেঙে পড়ে একটি মর্মান্তিক বেদনাদায়ক ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা মারা গেছেন, মৃত্যু হয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা, পরিবারের পাশে থাকার অঙ্গীকার এবং তাদের বিদেহী আত্মার অমরত্ব প্রার্থনা করি। যারা আহত হয়ে কলকাতার SSKM হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য প্রার্থনা করে সরকার তাদের পরিবারের পাশে আছে এই অঙ্গীকারও জানাচ্ছে। আমাদের উদ্ধার কার্য যা গতকাল ঘটনা ঘটার 30 মিনিটের মধ্যে শুরু হয়েছিল, প্রথমে কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং স্থানীয় জনগণ হাত লাগায়। সময় যত গেছে তার সাথে সিভিল ডিফেন্স, NDRF, আর্মি সবাই মিলে একযোগে উদ্ধার কার্যে হাত লাগায়। সেই উদ্ধার কার্য এখনো চলছে, সমাপ্ত হয়নি। সরকারের পক্ষ থেকে প্রথমে এলাকায় পৌঁছান মাননীয় স্বাধীন ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান এবং UDMA মিনিস্টার অগ্নিমিত্রা পাল মহোদয়া। পরে পরে ফায়ার দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী এবং স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার চিকিৎসা উদ্ধার কার্য সরকারের সঙ্গে সমন্বয় এই কাজে হাত লাগান। আমি প্রথম থেকেই মনিটরিং করছিলাম, কিন্তু উদ্ধার কার্য চলাকালীন আমরা গিয়ে উদ্ধার কার্যে অসুবিধা সৃষ্টি হোক তাই আমরা খানিকটা বিলম্ব করে 4:30-5টার সময় বিকেলে আমি এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সমীক্ষা এবং নির্দেশ দিয়ে নবান্নতে চলে আসি। তারপরে আমি হসপিটালও ভিজিট করেছি। যারা উন্ডেড ছিলেন, কথা বলার মতো অবস্থায়, তাদের কাছ থেকে ডিটেলস নিয়েছি। রাত্রি 2টো পর্যন্ত আমাদের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ডাক্তার শারদ মুখার্জি এবং কৌশিক চৌধুরী ওখানে ছিলেন, মধ্যরাত্রি বা ভোর রাত্রি পর্যন্ত।
মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ এবং কলকাতা পুলিশের নগরপাল, কেএমসি কমিশনার, ফায়ারের প্রিন্সিপাল সেক্রেটারি যিনি ইউডিএম এরও অলসো, সিভিল ডিফেন্সের আধিক প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা এবং এডিজি র্যাঙ্কের পদমর্যাদার আধিকারিক সাউথ 24 এর ডিএম, তারা ভোর 3টে পর্যন্ত স্পটে ছিলেন। এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে আউট অফ ডেঞ্জার অর্থাৎ স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, আর একটু আশঙ্কাজনক আছেন আরো 1। এই জায়গায় আমাদের উদ্ধার কার্য যারা করছেন এনডিআরএফ এবং আর্মির লোকেরা, আরো কয়েকজনের সংখ্যা অল্প হলেও থাকার কথা একটু আগে আমাদের জানিয়েছেন। আমরা চিকিৎসার দায়িত্ব নিচ্ছি এবং আমরা ঘোষণা করছি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে, আবারও বলি, অর্থ দিয়ে মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, এটা স্বীকার করেও দায়িত্বশীল সরকার তার দায়িত্ব পালনের জন্য অঙ্গীকারবদ্ধ। 10 লক্ষ টাকা করে আমরা মৃত পরিবারকে আমরা আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদেরকে 1 লক্ষ, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি। এই যে মাননীয় চিফ হুইপ অপোজিশন, আমি বলার আগে উঠে পড়েছিলেন, সম্মানীয় আখরুজ্জামান সাহেব, আপনি একটু কেয়ারফুলি শুনুন যে কটা লোক আছেন আপনারা। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা, একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, আসগরকেও খুঁজছি, যদি নিচে চাপা পড়ে থাকেন আলাদা কথা, আমি চাইবো জীবিত বেরোক।
কি করে এইসব লোক এই জায়গাগুলোতে ঢোকে বের করতে হবে। অ্যারেস্ট হয়েছে গুলজার হোসেন, সুপারভাইজার অফ আসগর, কমল সামন্ত, আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর, শম্ভুনাথ বেহেরা, লিজি অফ ল্যান্ড, দিবাকর ভান্ডারী, লেবার সাপ্লায়ার কাম ট্রাইমেক্স কন্ট্রাক্টর, আব্দুল হামিদ, ব্রোকার ফর স্যাংশন প্ল্যান ফর কেএমসি। আপনার কেএমসি তে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট, সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি আমরা, এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। ইনসিডেন্ট রিপোর্টে আমাদের প্রথমেই হ্যাটসঅপ জানাই ইন্ডিয়ান আর্মি, তারা 215 জন জওয়ানকে দিয়েছিলেন। আমি এবং মুখ্য সচিব আলোচনা করে দুটোর সময় সিদ্ধান্ত নিই, এই যে ভারী বিম, এ কাটার কোনো মেশিন রাখেননি আপনারা। আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি। কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই। আর্মির 215 পার্সোনাল এসেছেন এবং বিশেষ করে বিহার রেজিমেন্ট, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছি। ওই লোহা পড়লে কেউ বাঁচে না। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে। এদের 4টে টিম, তারা এখনো না খেয়ে না দেখে না সারা রাত্রি জেগে কাজ করেছে। সিভিল ডিফেন্সের একটা কুইক রেসপন্স টিম আর 2টো কিউআরটি টিম 26 মেম্বারের, তারা এখনো পর্যন্ত কাজ করে চলেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। ফায়ার এন্ড এমার্জেন্সি সার্ভিস, 6 ফায়ার ইঞ্জিন, 36 পার্সোনাল, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, হেলথ, বিল্ডিং, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, লাইটিং এবং ইকুইপমেন্ট এন্ড লেবার, এরা ফুল ফেজেড কাজ করেছেন, কাজ করছেন। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা কেওপিটি, ডিএমজি কলকাতা পুলিশ, এরা সবাই মিলে একযোগে এই কাজটা করেছেন এবং করছেন। সাউথ 24 ডিএম, হেলথ ডিপার্টমেন্ট, কেএমডিএ অলসো, তারাও আমাদের অল টুগেদার সবাই মিলে একটা টিমে সাপোর্ট করেছেন। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন, দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন, ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। কম্পেনসেশন ঘোষণা করেছি, এফআইআর অ্যারেস্ট বলেছি। আগামী দিনে কি হবে? আমরা 4 সপ্তাহ
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট নিউ টাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে। এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পান্ডে আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটিতে মেম্বার থাকবেন শ্রী খলিল আহমেদ আইএস, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, অজয় নন্দ, নগরপাল, স্মিতা পান্ডে, কমিশনার কাম প্রশাসক কলকাতা কর্পোরেশন, রচনা ভগত, সেক্রেটারি লেবার ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার ইন চিফ পিডব্লিউডি, ডিজি বিল্ডিং কেএমসি, ডিজি ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস 1 representative, representative from RITES, representative from IRCON আর খড়গপুর আইআইটি। আমাদের খড়গপুর আইআইটি থেকে প্রফেসর দামোদর মাইতিকে হেড সিভিল ইঞ্জিনিয়ার আইআইটি খড়গপুর, তাকে নমিনেটেড করেছেন ডাইরেক্টর খড়গপুর আইআইটি। এবং রাইটস আমাদের কনসেন্ট দিয়েছেন, তারা যত বিল্ডিং প্ল্যান এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস অর্থের বিনিময়ে, কাটমানির বিনিময়ে, ব্রোকারদের দিয়ে এই কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করা তৃণমূল কংগ্রেস, তার সমস্ত বিল্ডিং প্ল্যান এবং আন্ডার কনস্ট্রাকশন আমরা অডিট করাবো। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে কোন বিল্ডিং এ আমরা হাত দিতে দেব না। তারপরে তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে আদায় করব, শুধু জেল খাটানো নয়। অপেক্ষা করুন, আপনারা নিশ্চিন্ত থাকুন, একদম জিরো টলারেন্স, 1 ইঞ্চিও টলারেন্স আমরা করব না। আর অ্যাসেম্বলি চলছে, আগের মুখ্যমন্ত্রীর মতো তু খিচ মেরি ফটো আর বিধানসভাকে অস্বীকার করে বাইরে অ্যাকশন আর কম্পেনসেশন আমরা অন্তত করি না। বিধানসভা চালু ছিল, তাই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে ঘটনা, অ্যাকশন, আফটার অ্যাকশন কি কি আমরা মেজার্স নিচ্ছি তা জানালাম। আপনারা ভরসা রাখতে পারেন, এই সরকার জনগণের জীবনের সঙ্গে কোন রকম কম্প্রোমাইজ করতে কাউকে দেয়নি, দেবে না। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। পরিবারগুলিকে সমবেদনা জানিয়ে আমার এই বিবৃতি শেষ করছি। অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ, তিনি আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। এই বাজেট সিভিক ভলেন্টিয়ারদের বাজেট, প্রাণী বন্ধুদের বাজেট, পাকা বাড়ি দেওয়ার বাজেট, গ্রামের উন্নয়নের বাজেট, আলু চাষীদের বাজেট, সেবা, শিল্প, স্বাস্থ্য, সংস্কৃতির বাজেট, রাম রাজত্বের বাজেট, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আমাদের এই সরকার চলছে তার বাজেট। হর হর মহাদেব। এবার মাননীয় সদস্য শ্রী অনুপ কুমার সাহা, আপনার সময় 5 মিনিট। মাননীয় সদস্য অনুপ কুমার সাহা, 5 মিনিট আপনার সময়। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়, আপনি আমাকে এই মহতী সদনে বাজেটের বিষয় নিয়ে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমরা বিগত যে সরকার, সেই সরকারের বাজেট দেখতাম, সেই বাজেট শুধু কাগজে কলমে থাকতো, যা কখনো বাস্তবে মাটিতে কিন্তু আমরা সেটা কোনো প্রতিফলন দেখতে পাইনি। আমি বীরভূম জেলার দুবরাজপুর বিধানসভা থেকে আসছি। আমরা বিগত সরকারের
আমরা বিভিন্ন সময়ে যখন আমরা নিজের এলাকার কথা বলতাম, সেই কথাগুলো শুধু কাগজে কলমে নথিভুক্ত থাকতো। আজ পর্যন্ত কোনো উন্নয়নমূলক কাজ আমরা সেই এলাকায় আমরা দেখতে পাইনি। তাই ধন্যবাদ জানাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে, যিনি শুরুতেই 8 মাসের বাজেটে প্রত্যেকটা দপ্তরে যেভাবে উন্নয়ন করার জন্য বাজেট বরাদ্দ করেছেন, আমি মনে করি বাংলার প্রত্যেকটা মানুষ খুশি এবং এখানে বিধানসভায় 294 জন বিধায়ক আছেন, তারা প্রত্যেকেই খুশি। মাননীয় সদস্যা শ্রীমতী সর্বরী মুখার্জি, আপনার সময় 5 মিনিট। নমস্কার মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং মাননীয় মন্ত্রী মহোদয়গণ, উপস্থিত আমার ফেলো কলিগস, প্রত্যেককে আমার সশ্রদ্ধ নমস্কার। আমি প্রণাম জানাই যাদবপুর বিধানসভার সেই প্রতিটি অধিবাসীবৃন্দ যাদের সমর্থনে আজ আমি এই কক্ষে উপস্থিত হতে পেরেছি। আমি দু একটা বিষয় বলছি। শহরাঞ্চলে জলস্তর নামছে, গঙ্গার উপর নির্ভরতা বাড়ছে, শহরের বিভিন্ন আবাসনে পরিশ্রুত জল ওয়েস্ট ওয়াটার হিসেবে ড্রেনে চলে যাচ্ছে। বিশাল বিশাল আবাসনে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বাধ্যতামূলক করা উচিত বলে মনে করি। এখন যে লেভেলের আবাসনে এটা বাধ্যতামূলক, তার থেকে আরও ছোট আবাসনগুলিতেও এটি বাধ্যতামূলক করা হলে, ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং প্ল্যান্ট বসাতে বাধ্য হলে জলের সমস্যা মিটবে। আইন প্রণয়নের মাধ্যমে এটা নিশ্চিত করতে হওয়া উচিত যে কমপ্লিশন সার্টিফিকেট নেওয়া অবধি নয়, রেগুলার ইন্সপেকশন পেনাল্টির মাধ্যমে ওয়েস্ট ওয়াটারটা পিউরিফাই করে পুনর্ব্যবহার করা যায় নিশ্চিত হলে যাদবপুর, টালিগঞ্জ, বেহালা পূর্ব, পশ্চিম, কসবা এই বিস্তৃত অঞ্চলের জলের সমস্যা একটু মিটবে। ক্রীড়াক্ষেত্রে আমাদের যাদবপুর কিশোর ভারতী স্টেডিয়াম আমার বিধানসভার অভ্যন্তরে অবস্থিত। এটি যাদবপুর ক্রীড়াক্ষেত্রের মেরুদণ্ড। এই স্টেডিয়ামের ভেতর একটি ফুটবল মাঠ আছে যেটি ইন্টারন্যাশনাল মেজারমেন্টে বানানো। এখানে ফুটবল কোচিং ক্যাম্পে প্রচুর আবাসিকরা ফুটবল খেলতেন, থাকতেন, অঞ্চলের বিশিষ্ট ফুটবল প্রশিক্ষণ দিতেন, ফুটবলাররা প্রশিক্ষণ দিতেন। তার সঙ্গে প্রচুর খেলোয়াড় বিগত দিনে এইখান থেকে উঠে এসেছেন বাংলার বড় বড় ক্লাবে। কিন্তু বর্তমানে কিশোর ভারতী স্টেডিয়ামের অবস্থা অনেকটা কর্পোরেট সেক্টরের হোটেলের মতন। উদাহরণস্বরূপ, সেখানে বাইরের খেলোয়াড়দের আবাসিক ব্যবস্থা ছিল, সেটা ভেঙে দিয়ে গড়ে উঠেছে একটি বাণিজ্যিক রেস্টুরেন্ট। আমাদের এই অভ্যন্তরে যে স্পেস আছে, সেই স্পেসে টেবিল টেনিস, ন্যাশনাল লেভেলের প্র্যাকটিস সেন্টার এবং টুর্নামেন্ট করানোর ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অ্যাথলেটিক্স এবং ফুটবলারদের ক্ষেত্রে আমাদের এখানে আন্তর্জাতিক লেভেলের ট্র্যাক ফিল্ড আছে। গ্রাম বাংলার বহু গরিব উঠতি খেলোয়াড় অ্যাথলেটিক্স ফুটবলের সাথে যুক্ত, ফলে ফুটবল এবং অ্যাথলেটের জন্য এখানে এই পরিমাণ ক্ষেত্র পরিকাঠামো গড়ে তুললে বাংলার প্রচুর ফুটবলাররা, প্রচুর খেলোয়াড়রা প্রশিক্ষণ পেতে পারে। আমাদের আবেদন ক্রীড়া দপ্তরের কাছে, যাদবপুর শিক্ষিত সংস্কৃতি সম্পন্ন ক্রীড়াপ্রেমী মানুষের চোখে স্বপ্ন নিয়ে অপেক্ষা করছেন। এই সরকারের হাত ধরে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন একটি প্রকৃত ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স হিসেবে গড়ে উঠবে। ক্রীড়া দপ্তরের কাছেও আমার আবেদন, বাজেটের অভ্যন্তরে এই বিষয়গুলো একটু বিবেচনা করে দেখবেন। আমরা সকলেই জানি বাংলার শিল্প সংস্কৃতি একসময় পৃথিবীর বিখ্যাত ছিল। বিগত সরকারগুলির অদূরদর্শিতা, অযোগ্যতা, সদিচ্ছার অভাব ও রাজনীতিকরণের ফলে বাংলার এই সমৃদ্ধি এখন অস্তাচলে। বাংলার প্রায় 10 লক্ষ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে এই শিল্প সংস্কৃতি চর্চা, বিশেষত নাট্যচর্চার সঙ্গে যুক্ত। বাংলা নাট্যচর্চাকে উন্নত করতে ন্যাশনাল স্কুল অফ ড্রামার একটি শাখা কলকাতাতে
অবিলম্বে খোলা উচিত বলে মনে করি। এর জন্যে আমার বিধানসভা যাদবপুরে বিস্তৃত জমি রয়েছে, সেই জমির পরিমাণ এতটাই বড় যে সেখানে এই রকম 4-5টি ইউনিভার্সিটি ক্যাম্পাস তৈরি করা যাবে। যাদবপুরের বিধায়ক হিসেবে আমি আগ্রহ রাখি ওই জমি এডুকেশন ক্যাম্পাস হিসেবে পরিচিত হোক, তাতে যাদবপুর বিধানসভার তথা রাজ্যের মান বিশ্বের দরবারে আরও উন্নত হয়ে উঠবে এবং স্থানীয় মানুষের কর্মসংস্থান ও বাণিজ্যিক উন্নতি হবে। এই মুহূর্তে নাট্য একাডেমির আওতায় থাকা সরকারি হলগুলি রবীন্দ্র সদন, গিরিশ মঞ্চ, শিশির মঞ্চ, মিনার্ভা ও মধুসূদন মঞ্চ। এর সঙ্গে যদি কলকাতা কর্পোরেশনের আওতায় থাকা অহিন্দ্র মঞ্চ, উত্তম মঞ্চ, রবীন্দ্র তীর্থ ও মোহিত মৈত্র মঞ্চ, এই 4টি মঞ্চকে নাট্য একাডেমির আওতায় আনা যায়, সেখানে নিয়মিত নাট্য মঞ্চস্থ করার ব্যবস্থা করা যায়, তাহলে পরে 600টি দল নিয়মিত নাট্যচর্চা করে পশ্চিমবঙ্গে। আমাদের এই মুহূর্তে নাট্য একাডেমির হলের সংখ্যা 5, তার মধ্যে একটি হল মিনার্ভা থিয়েটার, যেটির রেনোভেশনের জন্য বন্ধ করা রয়েছে, সেখানে নিয়মিত নাট্যচর্চা হচ্ছে না। কর্পোরেশনের আওতায় থাকা হলগুলি নাট্য একাডেমির আওতায় এলে কাজ করতে পারবে। কলকাতা শহরে যে হলগুলি 3000 আর কয়েক সেকেন্ড, কলকাতায় সরকারি হলের ভাড়া 3000 টাকা থেকে বাড়িয়ে 5000 টাকা করা হোক, 4000 টাকা থেকে বাড়িয়ে 6000 টাকা করা হোক, এবং জেলার যে হলগুলি ভীষণ বেশি টাকা নেওয়া হয় 18-20 হাজার টাকা, সেই জেলার হলগুলি যদি 6-7 হাজার টাকার মধ্যে এনে এবং রেশনিং সিস্টেমে জেলার দলগুলিকে দেওয়া হয়, তাহলে জেলার দলগুলি নিয়মিত নাট্যচর্চা করতে পারে এবং কলকাতার হলের উপরে তার চাপ কমবে বলে আমার বিশ্বাস। এবং একাডেমি অফ ফাইন আর্টস, এটির জন্যে সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি দরকার। এই হলটিতে আমাদের একটা ঐতিহ্যশালী হল, এই হলটি নিয়ে সরকার অধিগ্রহণ করুক এবং সরকারের কাছে আমার মানবিক আবেদন রইল। অনেক কোটি টাকার ছবি নষ্ট হচ্ছে, যেগুলি আমাদের বাংলার শিল্প চর্চার অ্যাসেট হিসেবে পরিগণিত। তাই একাডেমি অফ ফাইন আর্টসকে যদি সরকার অধিগ্রহণ করেন, যার উপায় রয়েছে, এ বিষয়ে নজর দেবেন। নমস্কার। মোহাম্মদ আব্দুল মতিন। ধন্যবাদ মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং সদরে যারা আছেন তাদেরকে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি। আমি হাড়োয়া বিধানসভা থেকে নির্বাচিত বিধায়ক, তো হাড়োয়াবাসীর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ জ্ঞাপন করছি। বাজেট নিয়ে বলবার মতো ঠিক উপযুক্ত পড়াশোনা আমার নয়, যেহেতু আমি ইকোনমিক্সের স্টুডেন্ট নই। তো বাজেট নিয়ে মন্তব্য করতে গেলে, চর্চা করতে গেলে ঠিক ততটা পড়াশুনো না থাকার কারণেও আজ কয়েকদিন ধরে এখানে যে সমস্ত যোগ্য এবং বিজ্ঞ মানুষেরা যারা বাজেটের উপরে আলোচনা করেছেন, তাদের অনেকের বক্তব্যের মধ্য দিয়ে আমি অনেকটাই সমৃদ্ধশীল। তাদের বক্তব্য শুনতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি। তো পাশাপাশি যেহেতু বাজেট নিয়ে কথা বলা, তো মন্ত্রী মহোদয় একটা কথা বলেছিলেন যে প্রত্যেকটা বিধানসভা এরিয়াতে একটা করে মিনি অডিটোরিয়াম করা হবে। তো আমি যে হাড়োয়া থেকে এসেছি, এই হাড়োয়া শুধুমাত্র একটি প্রশাসনিক এলাকা নয়, এটি সম্প্রীতির ঐতিহ্য এবং মানবিক মূল্যবোধের এক উজ্জ্বল নিদর্শন। এখানেই অবস্থিত রয়েছে প্রায় 600-700 বছরের প্রাচীন হাড়োয়ার পীর সৈয়দ আব্বাস আলী গাজী রহমতুল্লাহ আলীর মাজার শরীফ। তো সেটা শুধুমাত্র মুসলিম নয়, সকল ধর্মের মানুষ তাদেরই আনাগোনা। তো এই হাড়োয়া বিধানসভায় যে অডিটোরিয়ামটা হবে, সেটা যদি ওনার নামকরণে স্মৃতি অঙ্কিত হয়, তাহলে হাড়োয়াবাসীর প্রতিনিধি হিসাবে আমি এবং সবাই আমরা খুশি হব। দ্বিতীয় যে কথা বলার না বললে নয়, বাজেট প্রসঙ্গে সংখ্যালঘু এবং সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের যে বাজেট কম করা হয়েছে, এটা নিয়ে কম বা বেশি নিয়ে অনেকে বলছেন যে ওটা বন্ধ হওয়া উচিত। তো যদি সেটা তাই হয়, তাহলে তো এবারের বাজেট করার আগেই তো এটা করলে ভালো ছিল। বাজেটে যখন রয়েই গেছে এবং এর যখন মন্ত্রী আছে, আমাকে একটু বলতে দিন প্লিজ, এর যখন আমাদের মন্ত্রী সাহেব এখানে রয়েছেন, তো আমি তাকে অনুরোধ করছি
2165.42 কোটি টাকা যেটা এই বাজেটে পাস হয়েছে। বাজেট বেশি হলেই যে উন্নতি হবে আর বাজেট কম হলে যে উন্নতি মোটেই হবে না, আমি তা বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আসলে যদি কারোর উন্নয়নের সদিচ্ছা থাকে, অল্প বাজেটের মধ্য দিয়েও উন্নয়ন ঘটানো যায়। আমাদেরকে বুঝতে হবে একটা জিনিস, আমার এই পূর্ণাঙ্গ দেহটা আমি ভালোই আছি, সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আমার এই দেহের 65 কিলো দেহের ভিতরে সামান্য একটা আঙুলের আগায় যদি কোনো ঘা হয়, যদি কেটে যায়, আমাদের বুঝতে হবে যে গোটা দেহটাই কিন্তু অস্থির হয়ে যায়। সুতরাং পশ্চিমবঙ্গের কম বেশি 9 কোটি মানুষ, ভারতবর্ষের আমরা 140 কোটি মানুষ, এই বাউন্ডারিতে আমরা যারা বসবাস করছি, আমাদের সবাই যদি সুস্থ থাকে তাহলে আমাদের দেশ, আমাদের বাংলা সবটাই সুস্থ থাকবে। এই একই রাজ্যে একই দেশের কেউ সুস্থ আর কেউ অসুস্থ এমন যদি হয়, তাহলে সুনিশ্চিত করে ভাবতেই হবে যে আমরা কেউই সুস্থ নই। সুতরাং আমি, মন্ত্রী মহোদয় এখানে রয়েছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে শুধু এতটুকুই কথা বলতে চাইছি যে একটা সুস্থ দেহ রাখার জন্য সংখ্যালঘু মানেই অনেকে মনে করেন যে শুধু মুসলিম, এটা নয়। সংখ্যালঘুদের ভিতর শিখও আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ ধর্মাবলম্বী তারাও আছে। সংখ্যালঘুদের জন্য যতটুকু অতিরিক্ত পাস হয়েছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি সকলের জন্য সমানভাবে এই অর্থ যাতে খরচ করা হয় এবং সর্বোপরি উন্নয়নের জন্য, উন্নয়নের চোখ দিয়ে একটু সদিচ্ছা থাকাটার প্রয়োজন বলে আমি সদিচ্ছার দৃষ্টি আকর্ষণ কামনা করছি। মাননীয় স্পিকার, আজকে মাদ্রাসা নিয়ে যে কথাগুলো উঠছে বারবার আমাদের শুনতে হয়, আমি অনুরোধ করছি, খুব বিনয়ের সঙ্গে আপনাদেরকে বলছি, মাদ্রাসা শিক্ষা কোনো নূতন নয়, এটা অনেক প্রাচীন শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গে প্রথমত 2 ধরনের মাদ্রাসা আছে, একটা সরকারি সাহায্যপ্রাপ্ত আর একটা সরকারি সাহায্যপ্রাপ্ত নয়। যেগুলো সরকারি সাহায্যপ্রাপ্ত, এই মাদ্রাসা আবার 2টো ভাগে বিভক্ত আছে, একটা সিনিয়র মাদ্রাসা, একটা হাই মাদ্রাসা। মনে রাখতে হবে এই মাদ্রাসাগুলোর নামই শুধু মাদ্রাসা, একেবারে হাই স্কুলের যাবতীয় সিলেবাস, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, সমস্ত সাবজেক্ট সেখানে পড়ানো হচ্ছে। আর একটা বিষয় যেটা রয়েছে খারিজি মাদ্রাসা। এই খারিজি মাদ্রাসা আমি ব্যক্তিগতভাবে 35,000 বাচ্চার অভিভাবক, আমি অনেকগুলো খারিজি মাদ্রাসা আমার রয়েছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি, আমন্ত্রণ জানাচ্ছি, এই মাদ্রাসাগুলো কারা পড়ে প্রথমে ভাবতে হবে। কোন সমাজ থেকে তারা উঠে আসে, কত গরিব জায়গা থেকে তারা উঠে আসে, এবং তারা খারিজি মাদ্রাসায় পড়ে বলে এই নয় যে তারা কোনো সরকারি স্কুলের সঙ্গে তাদের সংযুক্ত নেই। তাদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা আমাদের করতে হয়। পাশাপাশি তারা কাছাকাছি কোনো না কোনো প্রাইমারি স্কুল, কোনো না কোনো হাই স্কুল, কোনো না কোনো সিনিয়র মাদ্রাসা, কোনো না কোনো হাই মাদ্রাসার সঙ্গে তাদের অবশ্যই টাই আপ রেখে, অবশ্যই তাদেরকে টাই আপ করেই আপনি জানবেন। এটা কিন্তু এটা বলছেন এখানে মাননীয় স্পিকার সাহেব কিন্তু বলেছেন, যেটা গোটা দুনিয়া দেখছে, লাইভ চলছে। যত চিৎকার চেঁচামেচি করবেন ততই কিন্তু আমাদের সম্মান নষ্ট হবে, পশ্চিমবঙ্গ বিধানসভার সম্মান নষ্ট হবে। মাননীয় সদস্য বারবার মনে রাখতে হবে। মাননীয় সদস্য শান্তন, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই তৈরি হবে। আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করছি, মাননীয় মন্ত্রীর কাছে আমি বিনয়ের সঙ্গে দাবি করছি, আপনি আসুন, এই প্রতিষ্ঠানগুলো দেখুন। বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস সমস্ত কিছু আমরা পড়ানোর পরেও কেন এই কথা আমাদের শুনতে হবে, কেন এই কথা আমাদের বলতে হবে? সমস্ত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের শিক্ষা ব্যবস্থা, এই খারিজি মাদ্রাসা থেকে পাশ করা ছেলে তারাও একটা দিন ভালো ডাক্তার হচ্ছে, মাস্টার হচ্ছে, ইঞ্জিনিয়ারও হচ্ছে। চলবে কিনা? সংবিধান যেখানে অধিকার দিয়েছে, সংখ্যালঘুদের যে অধিকার রয়েছে, সেই সংখ্যালঘুদের অধিকার আপনাকে অধিকার দিয়েছে আমাকে সংবিধান, অধিকার দিয়েছে আজকের এই সদন, অধিকার দিয়েছে স্পিকার। আমার বক্তব্য বন্ধ করতে হলে স্পিকার সাহেব বলবেন আমি 1 মিনিটে বন্ধ করব,
স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আপনার সময় শেষ হয়েছে, বসুন। আগে বলুন বিয়ে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিয়ে কমিটিটা ওখানে না করে এখানে করবেন, এটা বলে দিন। এটা পরে বলুন। আজকে যে মাননীয় সদস্যরা আজকে বিয়ে কমিটির প্লিজ মাননীয় সদস্যরা আজকে বিয়ে কমিটির যে বৈঠক আমাদের ওই হলে হওয়ার কথা ছিল, সেটা আমার ঘরেই হবে, কারণ বাইরে ভীষণ প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। যারা বিয়ে কমিটির মেম্বার আছেন তারা অনুগ্রহ করে আমার ঘরেই আসবেন। সবার কাজ 2:15 পর্যন্ত মুলতবি করা হলো।